আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার থেকে ৬ নাম্বার কোয়েশ্চেন অর্থাৎ রিঅ্যারেঞ্জ পড়াবো। আজকে যে রিঅ্যারেঞ্জটি পড়াবো এটি হচ্ছে বায়োগ্রাফি বেসড বা জীবনী ভিত্তিক জাম্বল সেন্টেন্সের রিঅ্যারেঞ্জ। ডিয়ার লার্নার্স, এটি কুমিল্লা বোর্ড ২০২৩ এবং চট্টগ্রাম বোর্ড ২০১৭ সালে এসেছিল। আজকের বায়োগ্রাফি বেসড অর্থাৎ জীবনীভিত্তিক রিঅ্যারেঞ্জটি সমাধান করলে যে কোনো জীবনীভিত্তিক রিঅ্যারেঞ্জ সহজেই সলভ করা যাবে। এটি ইজি এবং স্মার্ট টেকনিকে কিভাবে স্টেপ বাই স্টেপ সলিউশন করা যায় আমি বিস্তারিত ডিসকাস করছি। ডিয়ার লার্নার্স, মাত্র ৩টি স্টেপে জীবনীভিত্তিক যে কোনো রিঅ্যারেঞ্জ সহজেই করা যাবে। প্রথম স্টেপটি হচ্ছে ওভারঅল আইডিয়া নেওয়া, অর্থাৎ সর্বপ্রথম প্রত্যেকটি জাম্বল সেন্টেন্স বা অবিন্যস্ত বা এলোমেলো বাক্যগুলো মনে মনে পড়ে কার জীবনী বা জীবন নিয়ে গল্পটি লেখা তার একটি প্রাথমিক ধারণা শুরুতেই নিতে হবে 10টি এলোমেলো বা জাম্বল সেন্টেন্স পড়ে। এই কাজটি সব সময় প্রথমেই করে ফেলতে হবে। আচ্ছা, দ্বিতীয় স্টেপে যেটি করতে হবে ওপেনিং সেন্টেন্স বা শুরুর বাক্য নির্ধারণ। ডিয়ার লার্নার্স, জীবনী ভিত্তিক গল্পের প্রথম ২-৩টি বাক্যে সাধারণত ব্যক্তির জন্ম সাল, জন্মস্থান এবং তিনি কিসের জন্য বিখ্যাত এসব তথ্য উল্লেখ থাকে। তাই এ ধরনের বাক্য দিয়ে গল্প শুরু হবে। আচ্ছা, এছাড়া ওপেনিং সেন্টেন্সগুলো চিনতে হলে যদি ২-৩টি সেন্টেন্সের মধ্যে কনফিউশন তৈরি হয় কোনটি ওপেনিং সেন্টেন্স হবে, তাহলে যে সেন্টেন্সগুলোতে হি, শি, ইট, দে ইত্যাদি কোনো প্রনাউন দিয়ে শুরু হবে, অর্থাৎ সাধারণত জীবনী প্রনাউন দিয়ে শুরু হয় না। প্রনাউন যে ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে সেই নাউনের পরিচয় বাক্যটি শুরুতেই বসবে। আচ্ছা, প্রথম স্টেপ তো বোঝা গেছে যে যে কাজটি করতে হবে ওভারঅল সবগুলো সেন্টেন্স পরে একটি প্রাথমিক ধারণা নিতে হবে। আচ্ছা, দ্বিতীয় স্টেপও হচ্ছে ব্যক্তি সম্পর্কে, যেহেতু রিঅ্যারেঞ্জটি ব্যক্তির জন্ম সাল, জন্মস্থান এবং সে কিসের জন্য বিখ্যাত এইগুলো খেয়াল করে প্রথম বাক্যটি নির্ধারণ করতে হবে এবং পরবর্তী বাক্যগুলোতে সে কিসের জন্য বিখ্যাত এভাবে ২-৩টি বাক্য থাকতে পারে এবং শুরুতেই প্রথম বাক্যটি সাধারণত প্রনাউন দিয়ে শুরু হবে না। আচ্ছা, আমরা দ্বিতীয় স্টেপ ফলো করে প্রথম ২-৩টি সেন্টেন্স নির্ধারণ করি। যেমন এইটি সবগুলো সেন্টেন্স পড়লে দেখা যায় যে এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি একজন ভাষাবিদ, তার সম্পর্কে তার ব্যক্তিগত স্টোরি অর্থাৎ তার জীবনী সম্পর্কে হচ্ছে এই রিঅ্যারেঞ্জটি। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে এখানে ডি লেটারে যে বাক্যটি আছে, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল ইন 1885। তিনি 24 পরগনায় ওয়েস্ট বেঙ্গল 1885 সালে জন্মগ্রহণ করেন। শুরুতেই তার জন্মগ্রহণ সম্পর্কে লাইনটি হবে। এখানে এ লেটারের যে লাইনটি এবং সি লেটারের লাইনটি এই দুটি লাইন পরিবর্তিত হবে, কারণ সি লেটারে আছে হি ওয়াজ সেকেন্ড টু নান ইন বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এটি হচ্ছে তার সম্পর্কে অতিরিক্ত পরিচিতি। আর এ লেটারে আছে কি হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড লিঙ্গুইস্টস অফ বাংলাদেশ, তিনি জন্মগ্রহণ করেছে এবং তার সম্পর্কে সে কিসের জন্য বিখ্যাত বা তার সম্পর্কে অতিরিক্ত পরিচয় হচ্ছে এ লেটার, এবং সি লেটারে তার সম্পর্কে অতিরিক্ত কথা বলা হয়েছে যে তিনি বাংলা সাহিত্যে এবং ভাষায় তিনি অদ্বিতীয়। এই 3টি সেন্টেন্স পরপর হবে। যেহেতু প্রথম দুটি সেন্টেন্স এ এবং সি প্রনাউন দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা বুঝতেই পারছি এই দুটি সেন্টেন্সের কোনোটিই প্রথমে হবে না। তাছাড়া প্রথম বাক্যটি হবে ডি, কারণ এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম দিয়ে শুরু হয়েছে, তার জন্ম সাল উল্লেখ আছে, কোথায় স্থান উল্লেখ আছে, সাল উল্লেখ আছে, তাহলে ডি লেটারের বাক্যটি প্রথম সিরিয়ালি হবে। 1 নম্বর সিরিয়ালে হবে ডি লেটারের বাক্যটি। আচ্ছা, ডি লিখলাম। ডি লেখার পর এখানে আরো দুটি বাক্য আছে সে কিসের জন্য বিখ্যাত বা তার অতিরিক্ত পরিচিতি। যেমন এতে আছে হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড লিঙ্গুইস্ট, তিনি হচ্ছেন অন্যতম প্রখ্যাত ভাষাবিদ অব বাংলাদেশের, এটি হচ্ছে তার অতিরিক্ত পরিচিতি। তাহলে এটিও আমরা দ্বিতীয় সিরিয়ালি লিখি, যেমন এ লেটারটি হবে দ্বিতীয় সিরিয়ালি। আর তৃতীয় সিরিয়ালি হবে কি, এটিও তার একটি অতিরিক্ত পরিচিতি, যেমন হি ওয়াজ সেকেন্ড টু নান, তিনি অদ্বিতীয় ইন বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বাংলা ভাষা এবং সাহিত্যে। সি লেটারের বাক্যটি আমরা 3 নাম্বার সিরিয়ালি লিখব। ডিয়ার লার্নার্স, প্রথম স্টেপটি ফলো করে এভাবে 2-3টি সেন্টেন্স আমরা লিখতে পেরেছি।
এখন দ্বিতীয় স্টেপ ফলো করে। এখন তৃতীয় স্টেপে কি করতে হবে? ক্রোনোলজিক্যাল অর্ডার অর্থাৎ সময়ের ধারাবাহিকতা নির্ধারণ করতে হবে। এটি মূলত কি? এটি হচ্ছে ব্যক্তি জীবনের ঘটনাগুলো সাধারণত সময়ের ধারাবাহিকতায় সাজানো থাকে। অর্থাৎ জন্মের পর থেকে অর্থাৎ ছোট থেকে বড় সময়ের ক্রম অনুসারে বাক্যগুলো সাজাতে হবে। ছোট থেকে বড় সময়ের ক্রম মানে কি? কখন কোন ঘটনাটি একটির পর একটি ঘটেছে এভাবে সাল উল্লেখ করে করে একের পর এক সাল উল্লেখ করতে হবে। অর্থাৎ জন্মের পর স্কুল কলেজের শিক্ষা, তারপর চাকরি, তারপর পিএইচডি যদি অর্জন করে থাকে, অবদান, পুরস্কার, তারপর সবশেষে মৃত্যু, এভাবে সিরিয়ালি লিখতে হবে। ডিয়ার লার্নার্স, এখানে যে কথাটি আছে যেমন জন্মের পর থেকে ছোট থেকে বড় সময়ের ক্রম অনুসারে বাক্যগুলো সাজাতে হবে। আচ্ছা, জন্ম আমরা পেয়েছি তার, তিনি কিসের জন্য বিখ্যাত, এভাবে এটিও আমরা পেয়েছি ২-৩টি সেন্টেন্সে। এটির পরে এখানে যতগুলো সাল উল্লেখ আছে, এখানে সাল যেগুলো উল্লেখ আছে, এই শুরুর সাল হচ্ছে ১৯০৪, অর্থাৎ এখানে 1885 যে প্রথম যে সালটি জন্মগ্রহণ করেছে, তার পরবর্তী সাল সনটি হচ্ছে 1904 অ্যান্ড 1906। তাহলে পরবর্তী ঘটনা সালের ক্রম অনুসারে যদি আমরা লিখি, হি পাস্ট, তিনি পাশ করেছেন দ্য এন্ট্রেন্স মানে এইচএসসি অ্যান্ড এফএ মানে এইচএসসি এক্সাম ইন 1904 অ্যান্ড 1906, অর্থাৎ তার জন্মের পরের যে সালটি এই 10টি বাক্যের মধ্যে এটি হচ্ছে ঘটনাটি এর পরবর্তী ঘটনা। তাহলে হি পাস্ট, তিনি পাশ করেছেন দ্য এন্ট্রেন্স এসএসসি অ্যান্ড এফএ এইচএসসি এক্সাম ইন 1904 অ্যান্ড 1906, যথাক্রমে 1904 এবং 1906 সালে তিনি এসএসসি এবং এইচএসসি পাশ করেছেন। আচ্ছা, এসএসসি-কে আগে এন্ট্রেন্স বলা হতো এবং এইচএসসি-কে আগে এফএ এক্সাম বলা হতো। এটি হচ্ছে ঘটনা। তাহলে তার জন্মস্থান এবং তিনি কিসের জন্য বিখ্যাত এগুলো উল্লেখ করার পর 4 নম্বর সিরিয়ালের বাক্যটি হবে এফ। 4 নম্বর সিরিয়ালে এফ, অর্থাৎ তিনি এসএসসি এবং এইচএসসি পাশ করেছেন। আচ্ছা, 1904 এবং 1906 সালের পরে 10টি বাক্যের মধ্যে কাছাকাছি সাল কোনটি? 1908, অর্থাৎ 1908। তখন তিনি কি করেছেন? এসএসসি এবং এইচএসসি পাশের পর এটি হচ্ছে ই লেটার, হি জয়েন্ট যশোর জেলা স্কুল ইন 1908, অর্থাৎ যশোর জেলা স্কুলে তিনি 1908 সালে এসএসসি এবং এইচএসসি পাশের পরে যোগ দিয়েছেন। কি হিসেবে যোগ দিয়েছেন? তিনি টিচার হিসেবে ওখানে চাকরি নিয়েছেন এসএসসি এবং এইচএসসি পাশের পর। তাহলে 5 নম্বর সিরিয়ালই হবে ই। কেন হবে? কারণ এগুলো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সালের ক্রমানুসারে ছোট সাল থেকে বড় সালে যাচ্ছে, অর্থাৎ 1904 এবং 1906 সালের পর তারপর আসছে 1908 সাল, তিনি যশোর জেলা স্কুলে চাকরিতে যোগ দিয়েছিলেন। 1908 সালের পর আসে 1910 এবং 1912 সাল। তখন তিনি কি করেছেন? চাকরি নেওয়ার পর হি পাস্ট অনার্স অ্যান্ড মাস্টার্স, তিনি অনার্স এবং মাস্টার্স পাশ করেছেন ইন 1910 অ্যান্ড 1912, অর্থাৎ 1910 এবং 1912 সালে যথাক্রমে তিনি অনার্স এবং মাস্টার্স পাশ করেছেন। ডিয়ার লার্নার্স, 1908 সালের পর চাকরি নেওয়ার পর ঘটনাটি আসে 1910 এবং 1912 সাল। এভাবে ছোট থেকে বড় ঘটনাগুলো আমরা সালের ক্রম অনুসারে লিখব। তাহলে এইচ যে লেটারটি এটি হবে 6 নম্বর সিরিয়ালে বাক্য। আচ্ছা, তারপর 1910 এবং 1912 সালের পর কোন সালটি আসে? এখানে আসে 1921 সাল, অর্থাৎ হি জয়েন্ট ঢাকা ইউনিভার্সিটি এজ এ লেকচারার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন ইন 1921, 1921 সালে যোগ দিয়ে থাকেন। আচ্ছা, তাহলে 7 নম্বর সিরিয়ালই হবে কোন বাক্যটি? বাক্য আই লেটারের যে বাক্যটি এটি হবে 7 নম্বর সিরিয়ালের বাক্য। আচ্ছা, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে উনি চাকরিতে যোগ দিয়েছেন প্রভাষক হিসেবে 1921 সালে। 1921 সালের পর ঘটনাটি হয় 1928 সালে হি গট হিজ পিএইচডি ইন 1928, অর্থাৎ 1928 সালে তিনি পিএইচডি অর্জন করেন। তাহলে যে লেটারের বাক্যটি হবে 8 নম্বর সিরিয়ালের বাক্য। আর মাত্র দুটি বাক্য আছে, এই 9 নম্বর এবং 10 নম্বর সিরিয়ালের বাক্যটি। দুটি বাক্যের মধ্যে কোনটি 9 নম্বর হবে? যেমন এখানে জি সিরিয়ালে আছে হি রিসিভড সাম অ্যাওয়ার্ডস, তিনি কিছু পুরস্কার গ্রহণ করেন অ্যান্ড কন্ট্রিবিউটেড মাচ টু বাংলা লিটারেচার, এবং বাংলা সাহিত্যে অনেক অবদান রাখেন। এটি একটি বাক্য। আরেকটি বাক্য কোনটি বাকি আছে? হি ডাইড ইন 1969, 1969 সালে তিনি মৃত্যুবরণ করেন অ্যান্ড উই রিমেম্বার হিম উইথ রেসপেক্ট, আমরা তাকে
শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। ডিয়ার লার্নার্স, আমরা বুঝতেই পারছি এই দুটি বাক্যের মধ্যে কোনটি হবে আগে। সে মৃত্যুবরণ করেছে, নিশ্চয়ই এটি সবশেষে হবে। এর আগের বাক্যটি হচ্ছে জি লেটারের বাক্যটি। হি রিসিভড সাম অ্যাওয়ার্ডস, তিনি কিছু পুরস্কার গ্রহণ করেন এবং বাংলা সাহিত্যে অনেক বেশি অবদান রাখেন। তাহলে জি লেটারের বাক্যটি নিশ্চয়ই 9 নম্বর সিরিয়ালের বাক্য হবে, কারণ মৃত্যুবরণ করেছে যে বাক্যটি, এটি হবে সবশেষের বাক্য। তাহলে সবশেষের বাক্যটি কোনটি? বি লেটারের বাক্যটি। হি ডাইড ইন 1969, তিনি 1969 সালে মৃত্যুবরণ করেন। উই রিমেম্বার হিম, আমরা তাকে স্মরণ করি উইথ রেসপেক্ট, শ্রদ্ধার সঙ্গে। বি লেটারের বাক্যটি কেন পরে সবশেষে হবে? কারণ এটি হচ্ছে তার মৃত্যুবরণের সন, অর্থাৎ সবশেষে সাধারণত মৃত্যুবরণ করে থাকে। ডিয়ার লার্নার্স, এভাবে এই যে মৃত্যুবরণ হয় সবশেষে, পুরস্কার গ্রহণ থাকলে, অবদান থাকলে এগুলোর পর সবশেষে মৃত্যু যদি তারিখ থাকে, মৃত্যুর সনটি সবশেষে উল্লেখ করতে হয়। এভাবে এই মাত্র 3টি স্টেপ ফলো করে যে কোনো বায়োগ্রাফি বেসড অর্থাৎ জীবনী ভিত্তিক রিঅ্যারেঞ্জ সহজেই যে কোনো ধরনের জীবনী ভিত্তিক রিঅ্যারেঞ্জ সলিউশন করা যাবে। ডিয়ার লার্নার্স, রিঅ্যারেঞ্জটি পরীক্ষাতে যেভাবে লিখতে হবে, আমি যেভাবে এখানে দেখিয়েছি, এভাবে টেবল বানিয়ে এভাবে বক্সে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল নাম্বার লিখে নিচে সঠিক ক্রম অনুসারে সাজাতে হবে। অর্থাৎ যদি ABCD লেটার থাকে তাহলে লেটার এভাবে সঠিক ক্রমে সাজাতে হবে, আর যদি রোমান সংখ্যায় নাম্বার থাকে তাহলে নাম্বারগুলো এইভাবে সঠিক ক্রমে সাজাতে হবে। এটি হচ্ছে সঠিক উপায়। যেমন এখানে এক্সাম টিপ একটি দেওয়া আছে, যেমন প্রশ্নে যদি শুধু রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন প্রপার সিকোয়েন্স বলা থাকে, তাহলে শুধু সঠিক সিকোয়েন্স বা ক্রম লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। শুধু এভাবে টেবল এবং সঠিক ক্রম তুলে দিলেই কি হয়ে যাবে? সঠিক পূর্ণ নাম্বার পাওয়া যাবে। তবে যদি সম্পূর্ণ প্যারাগ্রাফ লিখতে বলা হয় তাহলে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। যেমন প্যারাগ্রাফ আকারে আমি এখানে লিখে দেখিয়েছি, রিঅ্যারেঞ্জড প্যারাগ্রাফ, একটি শিরোনাম দিয়েছি, পুনর্বিন্যস্ত বা সাজানো প্যারাগ্রাফ। এভাবে প্যারাগ্রাফটি কোনো নাম্বারিং না করে বা ABCD না দিয়ে এভাবে এক প্যারায় প্যারাগ্রাফটি লিখে দিতে হবে যদি প্যারাগ্রাফ লিখতে বলা হয়। সাধারণত লিখতে বলা হয় না। এভাবে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 6 লিখে সিরিয়াল নাম্বারগুলো 1, 2 নাম্বার দিয়ে টেবল বানিয়ে ছকে নিচে এভাবে সঠিক ক্রম সাজিয়ে দিলেই একবারে 10-এ 10 পাওয়া যাবে। এটি হচ্ছে সঠিক পদ্ধতি। ডিয়ার লার্নার্স, এভাবে জীবনী ভিত্তিক যে কোনো রিঅ্যারেঞ্জ সহজেই এই পদ্ধতিগুলো ফলো করে সমাধান করা যাবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল।